আজ থেকে প্রায় 2.5 বছর আগে, যখন আজকে ঢাকা, কলকাতা বা লন্ডনের মতো কোনো বড় শহর ছিল না, তখন এই বাংলার বুক চিরে বয়ে যেত করতোয়া নদী। আর সেই করতোয়া নদীর তীরে গড়ে উঠেছিল এক বিশাল প্রাচীর বেষ্টিত নগরী, যার নাম পুণ্ডনগর বা বর্তমানের মহাস্থানগড়। কিন্তু আপনারা কি জানেন, এই দুর্গের উত্তর পূর্ব কোণে লুকিয়ে আছে এমন একটি রহস্যময় স্থান, যা প্রমাণ করে প্রাচীনকালে এই বাংলা থেকে নিয়ন্ত্রিত হতো আন্তর্জাতিক বাণিজ্য। হ্যাঁ, আজকে আমরা কথা বলছি মহাস্থানগড়ের জাহাজ ঘাটা নিয়ে, যেখানে আজ কেবল শুষ্ক মাটি আর ঘাস, সেখানে এক সময় নোঙর ফেলতো রোম, চীন কিংবা আরবের বিশাল বিশাল বাণিজ্যিক জাহাজ। কিভাবে হারিয়ে গেল সেই করতোয়া নদী, আর কিভাবে বা মাটির নিচে চাপা পড়ল এক সময়ের ব্যস্ততম এই নৌবন্দর। আজ আমরা উন্মোচন করব জাহাজ ঘাটার সেই রোমাঞ্চকর ইতিহাস। আজকে আমি আছি মহাস্থানগড়ে। তো মহাস্থানগড় জাহাজ ঘাট নামে এই জায়গা, যত বাণিজ্যিক কাজকর্ম বা যে কোনো বাণিজ্যিক জিনিসপত্র এখানেই জাহাজের মাধ্যমে করা হতো, এই জন্য এই জায়গাটির নাম জাহাজ ঘাট। তো এটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এবং সম্পূর্ণ ইতিহাস সম্পর্কে আপনাদের একটু ধারণা দিব। তো আমার ভিডিওর সাথে থাকুন, চলুন আমরা ঘুরে ঘুরে সম্পূর্ণ মহাস্থানগড় দেখি এবং আপনাদেরকে দেখাই। জাহাজ ঘাটার আসল রহস্য বুঝতে হলে আমাদেরকে প্রথমে পৌঁছে যেতে হবে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে। বগুড়ার করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত এই মহাস্থানগড়ই হলো প্রাচীন পুণ্ড্যবর্ধনের রাজধানী বা পুণ্ডনগর। মৌর্য, শুঙ্গ, গুপ্ত, পাল থেকে শুরু করে সেন বংশ প্রায় 1500 বছরেরও বেশি সময় ধরে এই অঞ্চলে ছিল বাংলার ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে। আচ্ছা, আপনারা কি একবারও ভেবে দেখেছেন কেন সমস্ত বড় বড় রাজবংশ এই পুণ্ডনগরকেই তার রাজধানী বানাতো? এর মূল কারণ ছিল এর ভৌগোলিক অবস্থান এবং ব্যবসা বাণিজ্যের অপার সম্ভাবনা, যার প্রাণকেন্দ্র ছিল জাহাজ ঘাটা। রাজা পরশুরামের সাম্রাজ্য যে কতটা এলাকা জুড়ে বিস্তৃত ছিল, এই এলাকাগুলো দেখলেই বুঝতে পারবেন। মহাস্থানগড়ে যদি আপনারা আসেন, তাহলে এর যে এরিয়া বা এর যে বাউন্ডারি, এর যে এলাকাগুলো রয়েছে, কত দূর পর্যন্ত বিস্তৃত এলাকা ছিল, তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে রাজা পরশুরামের যে রাজ্য ছিল, সুবিশাল রাজ্য। এই রাজত্বকে রক্ষা করার জন্যই বিশেষ করে আমার পিছনে যে প্রাচীরগুলো দেখতে পাচ্ছেন, এই প্রাচীরগুলো ব্যবহার করেছিল। এই প্রাচীর দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটা কিন্তু সম্পূর্ণ মহাস্থানগড়ে এইভাবে প্রাচীর দিয়ে মানে রক্ষা করা হয়েছিল এই মহাস্থানগড়কে। কারণ মহাস্থানগড় ছিল পুণ্ডনগর, মহাস্থানগড় ছিল একটি রাজধানীকে রক্ষা করতেই এই প্রাচীরের ব্যবস্থা করেছিলেন সে সময়। আজকে আমরা যে করতোয়া নদীকে একটি সরু খালের মতো দেখছি, প্রাচীনকালে এর রূপ কিন্তু এমনটা ছিল না। তখন করতোয়া নদী ছিল এক বিশাল, প্রমত্তা এবং অত্যন্ত নাব্য নদী। দূর দূরান্ত থেকে, এমনকি সমুদ্রপথ পেরিয়ে বড় বড় বাণিজ্যিক নৌকা এবং জাহাজ এই নদী দিয়েই পুণ্ডনগরে প্রবেশ করত। দুর্গের উত্তর পূর্ব কোণে তাকালে আজও দেখা যায় মাটির নিচে কিছু ধাপ বা সিঁড়ি, যা সরাসরি নেমে গেছে প্রাচীন নদী গর্ভের দিকে। প্রত্নতাত্ত্বিকদের মতে এটাই ছিল সেই ঐতিহাসিক জাহাজ ঘাটা। এখানে দূর দেশ থেকে আসা বণিকেরা তাদের জাহাজ নোঙর করতেন। জাহাজ ঘাটার গুরুত্ব শুধু মুখে মুখে প্রচলিত গল্প নয়, প্রত্নতাত্ত্বিক খনন কাজের মাধ্যমে এখানে প্রাচীন সভ্যতার নানাবিধি মূল্যবান নিদর্শন, পোড়ামাটির ফলক এবং প্রাচীন কাঠামো সন্ধান মিলেছে। এই ঘাটের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে ঐতিহাসিক গোবিন্দ ভিটা এবং কিছুটা দূরেই বৈরাগীর ভিটা, যা প্রমাণ করে এই জাহাজ ঘাটাকে কেন্দ্র করে আশেপাশে পুরো এলাকাটি কতটা সচল ও ধর্মীয় ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ছিল। এখন মহাস্থানগড়ের সবচাইতে উঁচু জায়গা এটি, এখানে আমরা দাঁড়িয়ে আছি। আপনাদের যদি দেখায়, দেখতে পাচ্ছেন
আমার পিছনে কিন্তু নিচু স্থান, এই স্থানটিতেই মালবাহী জাহাজগুলো এসে ঘাটে লাগতো। তো এই জন্যই এই জায়গাকে মহাস্থানগড়ের জাহাজ ঘাট নামে সবাই চেনে। দেখতে পাচ্ছেন এটি কিন্তু উঁচু জায়গা, এবং এই পাশেও আপনাদের যদি দেখায়, দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু অনেক উঁচু পাহাড়ের মতো, আর নিচে দেখতে পাচ্ছেন একদম অনেক গভীর। তো এই জায়গাতেই বাহিরের দেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে মালামাল নিয়ে জাহাজে করে এই জায়গাতেই আসতো, এবং এটাই সেই জাহাজ ঘাট। দেখুন কত সুন্দরভাবে ছোট ছোট কক্ষর মতো তৈরি করা হয়েছে। এটা আসলে কি ওইভাবে সরাসরি বলা যাবে না, তবে ধারণা করা হচ্ছে যে এই যে সামনে জায়গাটি আছে, এই জায়গাতে জাহাজ বা মালবাহী জাহাজগুলো আসতো, এখানে মালামাল লোড আনলোড করা হতো, সেটাই বোঝা যাচ্ছে। আর এই পাশে ছিল পরতোয়া নদী। পরতোয়া নদী যুক্ত হয়েছিল নীল সাগরের সাথে, তো এই সাগরের সাথে যুক্ত হয়েছিল, আর এটাই ছিল ঘাট। কিন্তু যুগের পরিবর্তনে এই সাগর বা নদীটি ভরাট হয়ে গিয়েছে, এবং এখন ওই পাশে নাকি সেই করতা নদীর কিছু অংশ আছে। তো এখান থেকে করতা নদী বা ওই পাশ দিয়ে নাকি করতা নদী বয়ে গিয়েছে। তো এই পাশে কিন্তু নদীর মতো কাঠামো বা কিছু বোঝা যাচ্ছে না, এখন অনেকটা মাটি দিয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছে। আর এটাই হচ্ছে মেন যেই মালামালবাহী জাহাজ আনলোড বা লোড করার জায়গা ছিল। দেখে কিন্তু অনেকটা ওই রকম কাঠামো এখনো বোঝা যায়। স্থানীয় মানুষের মুখে মুখে একটি লোককথা আজও প্রচলিত আছে। বলা হয় বেহুলা লক্ষিন্দরের কাহিনীর সেই বিখ্যাত চাঁদ সওদাগরের বাণিজ্যিক তরীও নাকি একসময় এই জাহাজ ঘাটায় এসে ভিড়ত। ইতিহাস আর মিথোলজির এই অপূর্ব মিলন মেলা আজও কোথাও কি দেখা যায়? এই জায়গাটার নাম হচ্ছে, আপনি আমার দাদার দাদা তার দাদা, এটা বলতে পারে, খালি গল্প শুনে আসতেছি যে এটা হচ্ছে জাহাজঘাটা। জাহাজঘাটা এটা পূর্ণনগর রাজধানী। আপনি জাহাজঘাটা হচ্ছে নিচে, আর আপনি চতুর্দিকে যে 4 কিলো 4.5 কিলো বাউন্ডারি পাচ্ছি, এই 4.5 কিলো বাউন্ডারির নিচে আমার দাদা গল্প করে তার দেখেনি, তার দাদার তিনি শুনছে যে চারোপাশে আপনার নদী ছিল। এই নদী আপনার ওই পদ্মা নদীর সাথে আপনি অ্যাটাচ করা আসলো। এই আপনার চলে যাচ্ছে জাহাজে চলে, সব গাড়ি ঘোড়া আসলো না, জাহাজে চলে যাচ্ছে। বিভিন্ন দেশ থেকে মন্ত্রী আসছে, তখন তো বাংলাদেশে মুসলমান ছিল না, সব হিন্দু। এই জাহাজে চলে যাচ্ছে, আসে আপনার এই জাহাজে এখানে থামে এই পূর্ণনগর রাজধানী। এই পূর্ণনগর রাজধানী, এখানে আপনি মিটিং করছে, দরবার করছে, এখানে সব কিছু আছে। আর এই বাউন্ডারি পাশে আমার বুদ্ধি অবশ্যই দেখলাম আরও উঁচু ছিল, তার তিনি বলে আরও উঁচু আসলো, আমি তো দেখিনি, আমি যা দেখছি সেই পর্যন্ত করছি। এই বাউন্ডারি পাশের উপর থেকে এই যে কর্নারে যেটি দেখেছেন কানি, সেটি আপনার ওই ছিল, ওই দারোয়ান ছিল যে মানে বাইর থেকে যান আক্রমণ না করতে পারে, এরা জাহাজে থাকে আক্রমণ না করতে পারে, ওই জন্য দারোয়ান ছিল চারকানি 4 জন। এই পাশি তো বহুত উঁচু ছিল, পাশি হচ্ছে আপনার এটা বাউন্ডারি পাশির নিচে নদী। এরপর মনে করেন যে আর কিছু ছিল না, বাড়িঘর ছিল, বাড়িঘর তো ধ্বংস হয়ে গেছে, আপনি মাটির নিচে পড়ে গেছে। আপনি মাটির নিচে খনন করলে বিল্ডিং বাড়ায়। এই রাজ্যটা ছিল কার? এই যে রাজ্যটা ছিল হচ্ছে পরশুরাম রাজা। আপনি লাল নীল যখন আসলো তখন ওরা রাজা ছিল, ওকে থেকে কারেলি পরশুরাম রাজা কারেলিছে। তখন ওরা আপনি ওই একটা কয়েক আছে যে আমার থেকে কারেলিল তোর ভোগে জীবনে আসবি না, তোর থেকে আর একজন কারেলি। তখন ক্যাম্পা করতে করতে আপনি শাহ সুলতান আছে, রাজ্যটা দখল হয়ে গেছে। শাহ সুলতান আসছিল কি করতা নদী দিয়ে? করতা নদী আপনি ওই চলে যাচ্ছে মাছের পেটে। হ্যাঁ, মাছের পেটে চলে যাচ্ছে। কি আল্লাহ ওলি ছিলেন? হ্যাঁ, আল্লাহর ওলি, বড় ওলি। ওই আগে এর সাথে যুদ্ধ করবে, তখন ঠিক ইচ্ছে যে ওই যে আপনি জীবিত কুয়া আছে, ওই ওই কুয়োর মধ্যে মারে ফেলে দিচ্ছিল। তখন ওই বেছে উঠে আসে। তখন ওই সুলতান সাহেব বলছিল যে আল্লাহ, আমি দিলে মারছি সে তো বেঁচে, আমারগুলো মরতিছে, কিন্তু ওরগুলো মারছি সে তো বেঁচে উঠে আসছে আবার কুয়োর মধ্যে থেকে। তখন ওই আল্লাহর কাছে সুপারিশ করছে, আল্লাহর আর কু দুটি, ওই যে এক টুকরো মাংস বানারসি থাকে, গরুর মাংস, গরু জবাই করে পুঁতে দিয়েছিল, তাকে শ্যালি কুকুর তুলে ওখানে তুলে ফেল দিয়েছে। তাকে এক টুকরো মাংস ওই ঠোঁট করে নিয়ে এসে গাছের উপর পড়ে খাওয়ার ধরতে এক টুকরো মাংস কুয়োর ভেতর পড়ে গেছে।
তখন যেটা ফেলে দেয় সেটা আর বেঁচে ওঠে না, উপর ক্ষমতা সে নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার পরে আর মানুষ বাঁচে না। ওই যেটা মারে ফেলে তার সাথে মনে করেন অযুক্তকে তো বন্দুক গুলি আসলে, আর হাসুতনের কাছে তো আপনার কোনো বন্দুক ছিল না, আশা ছিল, আশা। সে আশা থেকে অ্যাটাকের ঘুমান মারে আর 4-5 জন কাটায় পরে মরে। মহাস্থানগড়ের এখন আমরা যে জায়গাতে যাচ্ছি এটা হচ্ছে প্রাচীর, দেখতে পাচ্ছেন। এই জায়গাটি দেখে কি আসলে প্রাচীর মনে হবে? প্রায় 10-15 ফুট চওড়া একটি প্রাচীর। এর উপর দিয়ে রাজা পরশুরামের যে সেনাবাহিনী ছিল বা পাহারাদার ছিল, সেগুলো কিন্তু এদিক দিয়ে ঘোড়ার ওপর দিয়ে চড়ে যেত এই রাস্তার উপর দিয়ে। তো সত্যি অসাধারণ এই প্রাচীর, এত বেশি প্রশস্ততা এই প্রাচীরে যে এর উপর দিয়ে ঘোড়া নিয়ে যেত কিন্তু সেই সময় রাজার প্রজারা বা সেনাবাহিনীরা বা সৈন্য সদস্যরা। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখনও কিন্তু টিকে আছে এই প্রাচীরটা। প্রাচীর যদি আপনাদের দেখাই, আসলে দেখলেই বুঝতে পারবেন যে প্রাচীরটা আসলে কত প্রশস্ত এবং এখনও কতটা ভালো অবস্থা আছে। দেখতে পাচ্ছেন এটাই সেই পরশুরামের রাজ্যের পুরো এরিয়াতে এই রকম প্রাচীর কিন্তু তৈরি করা হয়েছিল সে সময় নিরাপত্তার জন্য। তাহলে দেখেন একটা রাজার কত বড় সাম্রাজ্য ছিল এই মহাস্থানগড়ে বা কুণ্ডনগরে। তো এটা কিন্তু একটা রাজধানী, এজন্যই এই জায়গাকে সব দিক থেকে শত্রুপক্ষের হাত থেকে, বিভিন্ন মানুষের হাত থেকে কিন্তু রক্ষা করার জন্যই এই ব্যবস্থাটি করেছিল পরশুরাম। দেখতে পাচ্ছেন কত বড় এই প্রাচীরটি। প্রাচীর দেখলেই বোঝা যায় এই রাজ্যের কতটা বিশালতা ছিল সে সময়। রাজা পরশুরামের যে সুবিশাল রাজ্য, এটি আসলে মাটির নিচে চাপা পড়েই আছে এখনও পর্যন্ত। এখন 2-1টা জায়গা থেকে এরকম নতুন নতুন স্থাপনা কিন্তু বের করা হচ্ছে মহাস্থানের। তো রাজা পরশুরামের যে রহস্যময় রাজ্য ছিল, এটার রহস্য কিন্তু মাটির নিচে এখনও চাপা পড়ে আছে। এই রহস্য সম্পূর্ণভাবে উদ্ঘাটন করা এখনও কারো পক্ষে সম্ভব হয়নি, কারণ সুবিশাল রাজ্য ছিল এই রাজা পরশুরামের। এটা সেই জাহাজ ঘাট বা জাহাজ এসে এখানেই দাঁড়াতো এবং মালামাল লোড আনলোড হতো এখানে। দেখতে পাচ্ছেন এই জায়গাটি কিন্তু পাহাড়ের মতো দাঁড়িয়েছিল। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেই ছিল সেই করতোয়া নদী। তো চারপাশ দিয়ে কিন্তু নদী ছিল, এমনটা আমরা জানতে পেরেছি এখান থেকে। আর এটাই ছিল সেই জাহাজ থামার যে ঘাট। আর এখানে প্রহরীরা পাহারা দিত এই উঁচু স্থানে। সময়ের নিষ্ঠুর নিয়মে নদী তার গতিপথ পরিবর্তন করে। এককালের প্রমত্তা করতোয়া আজ শুকিয়ে সংকুচিত। নদী শুকিয়ে যাওয়ার সাথে সাথেই হারিয়ে যায় জাহাজ কাটার সেই জৌলস। আন্তর্জাতিক বাণিজ্যের কোলাহল ছাপিয়ে সেখানে আজ বিরাজ করছে এক আদিম নীরবতা। মহাস্থানগড়ের জাহাজ ঘাটা কেবল একটি ভাঙা ইটের বা মাটির ধাপ নয়, এটি আমাদের সমৃদ্ধ অতীত, অর্থনৈতিক ক্ষমতা এবং গৌরবময় নৌ ইতিহাসের জীবন্ত সাক্ষী। আজ হয়তো এখানে আর কোনো জাহাজ এসে নোঙর ফেলে না, কিন্তু ইতিহাসের পাতায় এই ঘাট আজও আমাদের মনে করিয়ে দেয় আমরা এক সময় কতটা সমৃদ্ধ ছিলাম। আজকের ভিডিওতে মহাস্থানগড়ের জাহাজ ঘাটার ইতিহাস নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইতিহাসের গল্প নিয়ে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।